গুড ইভিনিং। আজ কিন্তু আমরা আবার এসেছি আর একটা ডেমো ক্লাস নিয়ে। ওকে, তো আজ আমাদের ডেমো ক্লাসের বিষয় হলো ব্যাকরণ। এর আগে যে ডেমো ক্লাসগুলি তোমরা দেখেছো সেই ডেমো ক্লাসগুলিতে কিন্তু আমরা মূলত আলোচনা করেছি আমাদের বিষয়ভিত্তিক যে জিনিসগুলো, অর্থাৎ সাহিত্যের ইতিহাস বা যদি বলি টেক্সট বুক, সেগুলোই আমাদের মুখ্য আলোচনার বিষয় হয়েছে। কিন্তু আজ কি নিয়ে আলোচনা করব? আজ আলোচনা করব ব্যাকরণ নিয়ে। এবং এই ব্যাকরণের মধ্যে যে জিনিসটা লক্ষ্য করার সেটা হচ্ছে ব্যাকরণের মধ্যে ঠিক কি কি পড়ছে, তাই তো? ব্যাকরণের মধ্যে আমাদের কিন্তু পাঠ্য প্রায় সব জিনিসগুলোই পড়ছে। যেরকম যদি বলি এক নম্বরে আমরা দেখতে পাচ্ছি ধ্বনি পাচ্ছি আমরা, কারণ এগুলো তো সবই নবম দশমের সিলেবাসের মধ্যে রয়েছে। ধ্বনি পাচ্ছি, তারপর শব্দ ভাণ্ডার পাচ্ছি, এই শব্দ ভাণ্ডারেরই ভেতরে পাচ্ছি আমরা প্রত্যয়। ধ্বনির মধ্যে পেয়ে যাচ্ছি ধ্বনি পরিবর্তন, এর মধ্যেই পেয়ে যাচ্ছি আমরা সন্ধি, তাই তো? এবার শব্দ ভাণ্ডার এবং শব্দ ভাণ্ডার পরবর্তীতে যেগুলো আমরা পাচ্ছি সেটা হচ্ছে কারক, সমাস, বাক্য, বাচ্য। এই কটা মুখ্য জিনিস যেগুলো কিন্তু আমাদের এবার পাঠ্য। এই জিনিসগুলো মুখ্য, এর বাইরেও আমাদের ছোট ছোট করে আরও বিভিন্ন জিনিসপত্র সম্বন্ধে ধারণা রাখতে হবে। যেরকম তার মধ্যে আর একটা জিনিস পড়ে, সেটা হলো গিয়ে পদ, তাই তো? যে কোনটা কোন পদ বা কোন পদটাকে কিভাবে ব্যবহার করা হয়। কারণ পদ সম্পর্কে ধারণা তৈরি না হলে পরে কিন্তু কারক আমাদের জন্য একটু সমস্যার বিষয় হয়ে উঠবে। আশা করি আমাদের অনেকটাই আইডিয়া আছে, কিন্তু তার মধ্যেও যেটা করতে হবে সেটা হচ্ছে সেই ধারণাকে আরও পরিষ্কার করতে হবে। সেটাই আপাতত আমাদের কাজ, কারণ আমরা মোটামুটি সবাই বাংলার ছাত্রছাত্রী। বেসিক ধারণাটা আমাদের সকলের আছে, ছোট ছোট কিছু জিনিসকে বোঝার মধ্যে দিয়ে এবার সেই ধারণাটাকে আরও যতটা পরিষ্কার করা যায় আর কি, সেই চেষ্টাই কিন্তু আমাদেরকে করতে হবে। যেরকম ধরো ছোট ছোট কিছু পয়েন্ট যদি বলি, কীরকম? প্রথমত আসি যে যদি বলি যে সন্ধি কাকে বলে। সবসময় যে একটা সন্ধি করতেই দেবে বা একটা সন্ধি বিভাজন দিয়ে বলবে যে সন্ধিবদ্ধ পদ নির্ণয় করো, সেরকম কিন্তু নাও হতে পারে। এরকমও হতে পারে যে কিছু বোধমূলক প্রশ্ন এই সব চ্যাপ্টার থেকে এলো, কারণ এই সব চ্যাপ্টার থেকে বোধমূলক প্রশ্ন আসার কিন্তু বেশ অনেকটাই জায়গা থেকে যায়। কিরকম? যে প্রশ্ন যদি করে যে সন্ধি কাকে বলে, প্রশ্ন হয় কি যে যদি বলে যে সন্ধি কাকে বলে, বলে আমাকে 4টে অপশান দিয়ে দিতেই পারে। সন্ধি কাকে বলে? সন্ধি বলা হয় পরস্পর দুটি বর্ণের মিলনকে। পরস্পর দুটি বর্ণের মিলনকে বলা হয় সন্ধি। কিন্তু একইভাবে যদি আমাদের কাছে প্রশ্ন আসে যে সমাস কাকে বলে, সমাস কাকে বলে, তাহলে কিন্তু উত্তরটা কি হয়ে যাবে? না, এক্ষেত্রে কিন্তু আর বর্ণ নয়, পরস্পর দুটি শব্দ বা পদের মিলনে সমাস গঠিত হয়। তাই তো? তাহলে এক সন্ধি যেটা হচ্ছে দুটি বর্ণের মিলনে গঠিত হচ্ছে, আর 2 হচ্ছে সমাস যেটা দুটি শব্দ বা পদের মিলনে গঠিত হচ্ছে।
এই পার্থক্যটা, এই প্রশ্নটা যেমন আমাদের দুটো আলাদা আলাদা প্রশ্নের রূপে আসতে পারে, যে সন্ধি কাকে বলে বলে আমাদেরকে অপশান দিয়ে দিতে পারে যে দুটি বর্ণের মিলন সন্ধি বা দুটি শব্দের মিলন সন্ধি, বা এরকমভাবে তিনটে চারটে বা একটা বর্ণ এবং একটি শব্দের মিলন সন্ধি, এরকমভাবে তিনটে চারটে অপশান দিয়ে দিলেও আমাদেরকে বেছে নিতে হতে পারে যে কোনটা সঠিক। আবার সেটা না হয়ে আরও একটা জিনিস হতে পারে, কি হতে পারে, আমাদেরকে বলে দিল সন্ধি এবং সমাসের একটি পার্থক্য হলো, অর্থাৎ এখান থেকে আমরা একটা তৃতীয় প্রশ্ন পেয়ে গেলাম যে সন্ধি এবং সমাসের পার্থক্য। সন্ধি এবং সমাসের কিনা পার্থক্য। সন্ধি এবং সমাসের পার্থক্য তাহলে কি? সন্ধি হচ্ছে দুটি বর্ণের মিলন, দুটি বর্ণ, ও সমাস হলো দুটি পদ বা শব্দ বা পদের মিলন। ফলে আমাদের কিন্তু প্রশ্নটা এক্ষেত্রে এই ফর্মেও আসতে পারে যে সন্ধি সমাসের মধ্যে পার্থক্য হলো সন্ধি দুটি শব্দের মিলন, সমাস দুটি বর্ণের মিলন, বা সন্ধি দুটি বর্ণের মিলন, সমাস দুটি শব্দের মিলন, বলে এরকম করে তিনটে চারটে আমাদেরকে অপশান ধরিয়ে দিল এবং আমাদেরকে সেই অপশানগুলির মধ্যে থেকে বেছে নিতে হতে পারে। ঠিক আছে, তো আজ আমরা একটু দেখব যে সন্ধি বিষয়টা নিয়ে আমরা আজ একটু পরিষ্কার ধারণা তৈরি করার চেষ্টা করব, এবং সেই সঙ্গে আরেকটা জিনিস দেখব যে সন্ধির মধ্যে আমাদের পড়তে কি হবে। সন্ধির মধ্যে পাঠ্য আমাদেরকে তো একটু ইনফরমেটিভই পড়তে হবে না, এবার শুধুমাত্র একটু তথ্যভিত্তিক পড়লে পরেই আমাদের কিন্তু মোটামুটি একটা আইডিয়া তৈরি হতে পারে। কীরকম? প্রথম হচ্ছে, যদি প্রশ্ন আসে যে সংস্কৃত সন্ধিকে ক ভাগে ভাগ করা যায়, সংস্কৃত সন্ধিকে ক ভাগে ভাগ করা যায়, সেক্ষেত্রে আমাদের উত্তর কি হবে না, আমাদের এক্ষেত্রে উত্তর হবে যে সংস্কৃত সন্ধিকে 3 ভাগে ভাগ করা যায়। এক হলো স্বরসন্ধি, 2 হলো ব্যঞ্জন সন্ধি, আর 3 হলো বিসর্গ সন্ধি। তাই তো? তাহলে এটা একটা প্রশ্নের ধরন যে সংস্কৃত সন্ধি ক ভাগে বিভক্ত হতে পারে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। স্বরসন্ধি সম্বন্ধে আমাদের মোটামুটি সকলেরই ধারণা আছে যে স্বরসন্ধি কি, তবুও একবার দেখে নিই কি। দেখো, যারা মোটামুটি সন্ধি সম্বন্ধে ধারণা রাখো বা সন্ধি পড়েছো বা একটু ভালো নলেজ আছে, তারা জানো যে আমরা সন্ধির বেশ কিছু সূত্র অনুযায়ী কিন্তু সন্ধি করে থাকি। প্রত্যেকটা সন্ধি, স্বরসন্ধি বলো, ব্যঞ্জন সন্ধি বলো, বিসর্গ সন্ধি বলো, আমরা সেই সূত্রগুলোর উপরই কিন্তু নির্ভর করে থাকি। এবার প্রথম দিকের যে সূত্রগুলি, সেই সূত্রগুলি যথেষ্ট সহজ। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 4 নম্বর সূত্র থেকে। এই 4 নম্বর সূত্র থেকে, যেখানে পরস্পর দুটি একই ধ্বনির সন্ধি হচ্ছে না। এর আগ পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে দুটি ধ্বনির মানে যে দুটি বর্ণের বা ধ্বনির সন্ধি হচ্ছে, তারা কিন্তু একই ধ্বনি, অ যোগ অ, আ তৈরি হচ্ছে। আবার এই অ আর আ এর মধ্যেই ভেদ হচ্ছে, রূপ ভেদ আর কি। অ আর আতে আ তৈরি হচ্ছে, আ আর অতে আ তৈরি হচ্ছে, আ আর আতে আ তৈরি হচ্ছে। হ্যাঁ, আবার একই রকমভাবে হ্রস্বই যোগ হ্রস্বইতে দীর্ঘই তৈরি হচ্ছে, হ্রস্বই যোগ দীর্ঘইতে দীর্ঘই তৈরি হচ্ছে, দীর্ঘই যোগ দীর্ঘইতে দীর্ঘই তৈরি হচ্ছে, আবার দীর্ঘই যোগ দীর্ঘইতে দীর্ঘই তৈরি হচ্ছে। একই রকমভাবে উ এর ক্ষেত্র আমরা পাই। কিন্তু এর পরবর্তীতে গিয়ে যেটা হলো, পাশাপাশি দুটি স্বরধ্বনি না, আমরা কিন্তু একটু দূরত্ব বজায় রাখলাম। কীরকম দূরত্ব না, অ আর ই, অ আর ইর সন্ধিতে কিন্তু তৈরি হচ্ছে এ, অর্থাৎ স যোগ ইচ্ছা হয়ে উঠছে স্বেচ্ছা। এইবার এই যে এটা তৈরি হয়,
এটা একটু বোঝার প্রয়োজন আছে যে এই যে এটা তৈরি হয়, এই এটা যুক্ত হয় কার সঙ্গে? যুক্ত হয় কিন্তু এই পূর্বপদের সঙ্গে। ভব আবার একই রকমভাবে অ আর ই দীর্ঘইতেও এ তৈরি হয়। ভব যুক্ত ঈশো ভবেশো। আ আর ইতেও এ তৈরি হয়, আবার আ আর দীর্ঘইতেও কিন্তু এই তৈরি হয়। এখানে যথাযুক্ত ইষ্ট যথেষ্ট আর রমাযুক্ত ঈশো রমেশো। প্রশ্ন, এবার আমি বলি যে এই 4 নম্বর সূত্রকে কেন্দ্র করে কোন ধরনের প্রশ্ন আসতে পারে। তাহলে কিন্তু তোমাদের কাছে সহজ হয়ে উঠবে যে আচ্ছা তাহলে সন্ধিকে আমাদের কি কোন অ্যাঙ্গেলে দেখতে হবে। স্বরসন্ধির ক্ষেত্রে এ তৈরির পদ্ধতি হলো, তোমাকে বলে দিল যে উ যোগ ও, এই 4টে অপশন তোমাকে দিয়ে দিল যে এই 4টের মধ্যে কোন প্রকারটা ফলো করে এ তৈরি হয়। তাহলে অ যোগ ই ফলো করে এ তৈরি হয়, এটা যেমন একটা প্রশ্নের ধরন হয়। আবার আরেকটা প্রশ্নের ধরন এরকম হয় যে আ যোগ ড্যাশ ইজ ইকুয়াল টু এ। এখানে তোমাকে অপশান দিয়ে দিতে পারে রস্বই অ আ উ। স্বাভাবিকভাবেই আমাদের উত্তর কি হবে না হ্রস্বই, তাই তো? অযুক্ত হ্রস্বই পদ্ধতিতে আমরা এ পেয়ে থাকি। ঠিক আছে, বুঝতে পারলে কিভাবে আমরা এ পেয়ে থাকি। এইবার আরেকটা সন্ধির ক্ষেত্রে ভীষণ রকম সমস্যা আমরা একটা জিনিস কেন্দ্রিক ফেস করি, সেটা হলো যে এই যে হ্রস্বই আর দীর্ঘই, কোন বানানের ক্ষেত্রে হ্রস্বই হয়, কোন বানানের ক্ষেত্রে দীর্ঘই হয়। যে যথেষ্টতে যথাযুক্ত ইষ্ট যথেষ্ট, আর গিরিশতে গিরিযুক্ত ঈশো গিরিশ। এবার মজার বিষয় কি দেখো, যথাযুক্ত ইষ্ট, তাই তো? যথেষ্ট, আর গিরিশ গিরি যুক্ত ঈশো গিরিশ। এবার সূত্র কি বলে আমাদেরকে সূত্র যেটা বলে সেটা একবার একটু লিখে নিই। সেটা হচ্ছে অযোগ হ্রস্বই বা দীর্ঘইতে এ তৈরি হয়। এক মিনিট, সরি, এখানে গিরিশর উদাহরণটা না দিয়ে রমেশ দিই, কারণ আমরা যেহেতু এ তৈরি করছি, ফলে গিরিশ না দিয়ে আমাদের রমেশ দেওয়াটা বেটার। আচ্ছা, আর একটা জিনিস, এই যে আমি উচ্চারণ করছি না রমেশ, শেষে একটা অ উচ্চারণ করছি, এই উচ্চারণটা করছি তার কারণ কিন্তু এটা আমাদের সংস্কৃত সন্ধি, এবং সংস্কৃত সন্ধির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু হয়, আমাদের উচ্চারণটা ওই রমেশ বলে আমরা শেষ করতে পারি না, রমেশ উচ্চারণ হয়। তাহলেই কিন্তু স্বরসন্ধিটা একদম যোগ্য স্বরসন্ধি হয়ে উঠবে। উচ্চারণ ঠিক মতো না হলে কিন্তু আমাদের অসুবিধা হবে আর কি পরবর্তীতে, বুঝলে? রমাযুক্ত ঈশো রমেশ, তাই তো? তাহলে আমরা কি কি সূত্র পেয়ে থাকি? এ তৈরি করার অয়ের সাথে হ্রস্বই দীর্ঘই যুক্ত করে এ হয়, আর আয়ের সঙ্গেও কিন্তু একইভাবে হ্রস্বই আর দীর্ঘই যুক্ত করে এ হয়। এইখানটাতে আ এবং হ্রস্বইয়ের সন্ধি হয়ে এই যে এ তৈরি হচ্ছে, ঠিক আছে? আবার এখানে আয়ের সঙ্গে দীর্ঘইয়ের সন্ধিতে এই এ তৈরি হচ্ছে। ক্লিয়ার?
কিন্তু যদি আমি এখানটায় ঈশ বানানের হ্রস্বই কার লিখতাম কি অসুবিধা হতো? সূত্র অনুযায়ী কিন্তু আমাকে এটাই বলে যে আয়ের সঙ্গে শুধু হ্রস্বই না, দীর্ঘই না, হ্রস্বই যুগেও এই তৈরি হয়, এই যে সেটা প্রমাণ। বা আমি যদি ইষ্ট বানানে দীর্ঘই কার লিখতাম, সূত্র অনুযায়ী কিন্তু ঠিকই থাকতো, সূত্র অনুযায়ী সন্ধি এটাই হতো, তাই তো? তাহলে আমরা কেন লিখব না? তাহলে আমরা হ্রস্বের জায়গায় দীর্ঘই বা দীর্ঘইয়ের জায়গায় হ্রস্বই লিখব না কেন? স্পেসিফিক কারণটা কি? স্পেসিফিক কারণটা হচ্ছে অর্থ। অর্থ সন্ধি কিন্তু শুধুমাত্র ব্ল্যাঙ্ক বর্ণের, দুটো বর্ণের মিলন নয়। সন্ধি কিন্তু আমাদেরকে একটা অর্থপূর্ণ অবস্থান তৈরি করতে, আমাকে সন্ধির মধ্য দিয়েও কিন্তু একটা অর্থপূর্ণ অবস্থান তৈরি করতে হবে বা একটা অর্থপূর্ণ শব্দ তৈরি করতে হবে। এবং এই অর্থপূর্ণ শব্দ তৈরির চক্করেই ইষ্ট বানান হ্রস্বই এবং ঈশ বানান দীর্ঘই। খুব কম শব্দের ক্ষেত্রেই দীর্ঘই দিয়ে শব্দ তৈরি হয়। এবারে এই দীর্ঘই যুক্ত শব্দ যেগুলো সন্ধির ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহৃত হয়ে থাকে, আমি এই শব্দগুলি তোমাদেরকে বলে রাখছি। তাহলে এরপর যখন সন্ধি করবে সেকেন্ড হাফে যে শব্দটা আসবে সেটা হ্রস্বই কেন্দ্রিক না দীর্ঘই কেন্দ্রিক, যদি এই দীর্ঘই যুক্ত শব্দগুলো মুখস্থ করো তাহলে এমনি মনে পড়ে যাবে যে দীর্ঘই দিয়ে কি কি শব্দ তৈরি হয়। দীর্ঘই দিয়ে ঈশ তৈরি হয়, ঈশ মানে শ্রেষ্ঠ বা স্বামী অর্থে বোঝানো হয়। ইক্ষ বা ইচ্ছা তৈরি হয়, ইক্ষিত তৈরি হয়, ঈশ্বর তৈরি হয়, ঈশ্বরী তৈরি হয়, ঈশ্বরী তৈরি হয়, ইক্ষণ তৈরি হয়, ইক্ষিকা তৈরি হয়। মোটামুটি আমি তোমাদের বলে দিচ্ছি, মোটামুটি এই কটা শব্দই কিন্তু আমাদের দীর্ঘই যুক্ত শব্দ। বাকি সব শব্দই কিন্তু হ্রস্বই যুক্ত শব্দ, বাকি কোনো শব্দই কিন্তু দীর্ঘই যুক্ত শব্দ নয়। ফলত যে জিনিসটা লক্ষ্য করব, যখন আমাদের সন্ধিবদ্ধ পদের সন্ধি বিশ্লেষণ করার পর আমাদের সেকেন্ড হাফে যদি এই শব্দগুলি আসে তখনই কিন্তু আমরা একমাত্র দীর্ঘই ব্যবহার করব। কারণ হ্রস্বই যুক্ত শব্দ কোনগুলি না, ইন্দ্র, ইষ্ট, ইতি, ইন্দ্রিয়, ইন্দু, এই সব শব্দগুলি কিন্তু আমাদের হ্রস্বই দিয়ে তৈরি হয়। হ্যাঁ, তো আমাদের যদি মোটামুটি একটা ধারণা আমরা তৈরি করে নিতে পারি কোনটা দিয়ে কোন শব্দটার জন্য আমরা কোন ইটা ব্যবহার করছি, হ্রস্ব ই কোথায় ব্যবহার করছি আর দীর্ঘ ই কোথায় ব্যবহার করছি, যদি এইভাবে একটা চার্ট করে মনে রাখতে পারি এবং সন্ধি করার সময়, যখন সন্ধি করার সময় একবার ওই চার্টটা খুলে খুলে দেখে নিই যে যদি আমাকে বলে যে বীরেন্দ্র, বীর যুক্ত ইন্দ্র, ইন্দ্র বানান হ্রস্বীকার দিয়ে হয়। হ্যাঁ, কিন্তু যদি আমাকে বলে শচীশ, শচী যুক্ত ঈশ, ঈশ অর্থাৎ স্বামী, সেই স্বামী অর্থে দীর্ঘইকার। বা যদি আমাকে বলে পরীক্ষা, পরিযুক্ত ইক্ষা, ইক্ষা আমরা এখানেই দেখতে পাচ্ছি দীর্ঘইকার, পরে দীর্ঘইকার। পরীক্ষিত, পরিযুক্ত ইক্ষিত, তাই না, দীর্ঘইকার। ধরো যদি বলে প্রতীতি, প্রতিযুক্ত ইতি, প্রতীতি, ইতি বানান দীর্ঘইকার। অতীন্দ্রিয়, অতি যুক্ত ইন্দ্রিয়, অতীন্দ্রিয় বা অতীন্দ্রিয় যাই উচ্চারণ করো না কেন, সেক্ষেত্রে কিন্তু আবারও হ্রস্বইকার। তাহলে এইভাবে একটা চার্ট করে কিন্তু আমরা পড়ে মনে রাখতে পারি যে কোনগুলো হ্রস্বইকার যুক্ত বানান আর কোনগুলো দীর্ঘইকার যুক্ত বানান, তাই তো? তাহলে আমরা এখানে স্বেচ্ছা পেয়ে যাচ্ছি, স্বযুক্ত ইচ্ছা, ইচ্ছা বানান অবশ্যই হ্রস্বইকার, ফলে এ তৈরি হচ্ছে
ভবেশ ভবযুক্ত ঈশো, ঈশো বানান দীর্ঘইকার, আবার রমেশ রমাযুক্ত ঈশো রমেশ। আমি কিন্তু আজকে শুধুই পরপদগুলো নিয়ে কথা বললাম, তাই তো? এই যে ঈশো, এরপর আমাদের পেড ব্যাচ শুরু হচ্ছে। আমাদের পেড ব্যাচ শুরু হচ্ছে কিন্তু আগামী 7 তারিখ থেকে, এবং সেটার অ্যাডমিশন চলছে। তোমরা যারা ক্লাস করতে ইচ্ছুক তারা কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো। ঠিক আছে, এরপরে দেখো 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্রে আছে অযুক্ত উ ও, অর্থাৎ এই সূত্রের মধ্য দিয়ে ও কিভাবে তৈরি হচ্ছে সেই ফরম্যাটগুলো কিন্তু আমরা দেখাচ্ছি। অর্থাৎ অ এর সাথে হ্রস্ব উ দীর্ঘ উ যুক্ত করে ও তৈরি হচ্ছে, আ এর সাথে হ্রস্ব উ দীর্ঘ উ যুক্ত করে ও তৈরি হচ্ছে, ফলে 4 ভাবে উ তৈরি হচ্ছে। এবং সেক্ষেত্রে কিন্তু আবারও এই একই ধরনের প্রশ্ন হয়ে যেতে পারে যে স্বরসন্ধির ক্ষেত্রে উ তৈরির পদ্ধতিগুলি হলো, উ তৈরির পদ্ধতিগুলি হলো বলে 4টে অপশন দিতে পারে, আবার এইভাবেও কিন্তু শূন্যস্থানের মতো করে দিয়ে দিতে পারে, তাই তো? দামো যুক্ত উদর দামোদর, সবসময় মনে রাখবে এটা স্বরসন্ধি। ফলে অকার, এই যে ময়ের পর দাম উচ্চারণ হয় না, কিন্তু দাম উচ্চারণ হয়। আদারওয়াইজ কিন্তু অ আর উ এর সন্ধি হবে না, দাম উচ্চারণ করে দিলে কিন্তু ময়ের সাথে উ এর সন্ধি হয়ে যায়। এটা ব্যঞ্জন সন্ধি নয়, এটা স্বরসন্ধি। ফলে উচ্চারণটা হবে দাম বা চঞ্চল। ঠিক আছে, যেগুলোর শেষে আকার আছে সেই আকারগুলো তো আমরা উচ্চারণ করতে বাধ্য, ফলে আমাদের আকার উচ্চারণে এমনিই চলে আসে। কিন্তু যখন শেষে অকার থাকবে সেই অকারটা কিন্তু স্বরসন্ধির ক্ষেত্রে উচ্চারণ করার চেষ্টা করবে। একই রকমভাবে দেখো, এই যে দেব যুক্ত ঋষি হচ্ছে দেবর্ষি, অর গঠন, অর্থাৎ এই 6 নম্বর সূত্র। বা এরপরে আসছি আমরা 7 নম্বর সূত্রে, যেখানে অ এবং এর মাধ্যমে ওই গঠন। হ্যাঁ, অ এবং ওই এর মাধ্যমে ওই গঠন, আ এবং এর মাধ্যমে ওই গঠন, আ এবং ওই এর মাধ্যমে ওই গঠন। আমরা কিন্তু সন্ধি করার সময় সব সময় চার্ট করে নিব কোনগুলো হ্রস্ব উ দীর্ঘ উ দেওয়া দীর্ঘ কেন্দ্রিক শব্দ, কোনগুলো এ আর ওই দিয়ে তৈরি হয়, কোনগুলো ও আর ও দিয়ে তৈরি হয়। এই শব্দগুলোর একটা আলাদা চার্ট আমরা করে নেব, যাতে যখন আমরা সন্ধি করব আমাদের যেন বুঝতে সুবিধে হয়। স্বরসন্ধি তুলনামূলকভাবে কিন্তু অনেক ছোট। স্বরসন্ধিতে আমরা 13টা সূত্র পাবো টোটাল, এবং এই প্রথম 4টে সূত্রকে যদি আমরা মোটামুটি একটু বাদ দিই, কারণ এত সহজ সব ক্ষেত্রে আসে না, মোটামুটি যদি 4টে সূত্র বাদ দিই, সবার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা এই নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো পড়তে হবে। কারণ নিপাতনের সিদ্ধ সন্ধি কোনো সূত্র নির্ভর নয়, সেটা শুধুমাত্রই সূত্রের বাইরের সন্ধিগুলো। নিপাতনের শুদ্ধ সন্ধি এখানে আমি যা দিয়েছি, এর থেকেও বেশ কিছু আলাদা আরও কিছু সন্ধি থাকে, যেগুলো আমরা এর পরদিন থেকে ক্লাসে আলোচনা করব। এবং এগুলো ছাড়া 4 নম্বর থেকে 12 নম্বর অবধি প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে কিন্তু আমরা ঠিক ওই একইভাবে, যেভাবে আমরা একটু আগে পড়ে নিলাম হ্রস্বই এবং দীর্ঘই কীভাবে তৈরি হতে পারে, হ্রস্বই এবং দীর্ঘইয়ের আলাদা আলাদা চার্ট, একই রকমভাবে জেনে নেব কোন শব্দগুলো ও দিয়ে বানান হয়, কোনগুলো ও দিয়ে বানান হয়, কোনগুলো হ্রস্ব উ দিয়ে হয়, কোনগুলো দীর্ঘ উ দিয়ে হয়, যাতে সন্ধি করার সময় আমাদের কোনো রকম কনফিউশন না তৈরি হয়। সন্ধি একটা স্কোরিং পোর্শন, সেইখান থেকে নাম্বার তোলাটা আমাদের জন্য খুব সহজ, এবং আমরা ছোট থেকে করে আসছি, সেই জায়গায় যেন কোনো রকম গাফিলতির অবকাশ না থাকে। ওকে, ফলে পরের দিন দেখা হবে তোমাদের সাথে ক্লাসে। এবং যারা যারা ইচ্ছুক তারা তার এখনই অ্যাডমিশন নিয়ে নাও, কারণ পরীক্ষার বেশি দিন বাকি নেই, সিলেবাস যথেষ্ট। আমরা চেষ্টা করব যতটা নিপুণতা নিয়ে সেই সিলেবাস কমপ্লিট করিয়ে দেওয়া যায়। ওকে, চলো। সন্দীপ